সুপ্রিম কোর্টে এসএলএসটি ফ্রেশ রিক্রুটমেন্টের ফাইনাল জাজমেন্ট দেওয়ার পর থেকে আমরা যে সকল এপিসোডগুলো নিয়ে আসছি প্রত্যেকটা এপিসোডেই কিন্তু আমাদের দর্শক বন্ধুরা বিভিন্ন রকম কমেন্ট করছেন। আমরা বারবারই বলে আসছি যে নোটিফিকেশান পর্যন্ত কিন্তু এখানে আপনাদেরকে প্রিপারেশন চালিয়ে যেতে হবে, আশাবাদী থাকতে হবে, ভরসা রাখতে হবে সুপ্রিম কোর্টের ওপর, নিজেদের বিশ্বাসের ওপর। কিন্তু এ যাবৎ প্রতিটা এপিসোডেই কম বেশি কিছু না কিছু দর্শক বন্ধু কিছু না কিছু কমেন্ট করছেন এবং তাদের প্রত্যেকটা কমেন্টকে একসঙ্গে যোগ করলে যেটা দাঁড়াচ্ছে যে এবারের রিক্রুটমেন্টের ব্যাপারে তারা কিন্তু অনেকটাই আশাবাদী নয়, তারা অনেকটাই হতাশা বোধ করছেন, অনেকটাই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের কথার মধ্য দিয়ে কিন্তু অনেকটা রাগ, অনেকটা ক্ষোভ, অনেকটা বিক্ষোভ, অনেকটা হতাশা প্রকাশিত হচ্ছে। তাদের হতাশা, তাদের এই সকল কথা বলার পেছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে, অবশ্যই তথ্য রয়েছে, অবশ্যই ডেটা রয়েছে। সে কথা অস্বীকার করার উপায় নেই, সে কথাকে সম্মান জানিয়েই কিন্তু আমি আবারও বলছি আপনাদেরকে কিন্তু অবশ্যই এই নোটিফিকেশান পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রশ্ন হয়েছে যে কারা অংশগ্রহণ করতে পারবে, প্রশ্ন হয়েছে পরীক্ষা কি আদৌ হবে, প্রশ্ন হয়েছে এখানে কি পিটি হবে, পিটি কি বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, আবার প্রশ্ন আসছে যে কোন সিলেবাসে হবে, প্রশ্ন আসছে ভ্যাকেন্সি কতগুলো থাকবে, বাড়বে নাকি সেটাই থাকবে, প্রশ্ন আসছে নিয়োগ প্রক্রিয়া আদৌ কমপ্লিট হবে কি না। একাধিক প্রশ্ন আসছে, একাধিক অভিযোগ আসছে, কিন্তু সমস্ত বিষয়টা একসঙ্গে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে যদি বলতে হয় তাহলে বলবো যদি পুরনো ক্যান্ডিডেটদেরকে নিয়েই কেবল এখানে পরীক্ষা নেওয়া হয় তাহলেও কিন্তু বলবো সকলেই অংশগ্রহণ করতে পারবে। তার প্রধান কারণ এটাই যে 22 লক্ষ ক্যান্ডিডেট যেমন 2016 পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন, ঠিক তেমনই আবার 2016 থেকে আজ 2025 সাল পর্যন্ত কিন্তু 20 থেকে 25 লক্ষ কিংবা তারও বেশি বিএড ক্যান্ডিডেট কিন্তু অপেক্ষারত রয়েছেন। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, জানি না সেই নির্দেশের মিনিং বা অ্যাকচুয়াল অর্থ কী দাঁড়াচ্ছে, যদি রাজ্য সরকার এই নতুন ক্যান্ডিডেটদেরকে না নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করায় তাহলে সেটার অর্থ কী দাঁড়াবে সেটা কিন্তু আপনার কাছে অনেকটাই অপরিষ্কার কিন্তু অনেকটাই পরিষ্কার। তবে এ কারণেই আপনাদের কথাটা বললাম যে সকলেই অংশগ্রহণ করতে পারবেন। এ কারণেই বলছি যদি পুরনো ক্যান্ডিডেটদেরকে নিয়ে অনলি ফর 22 লাখ ক্যান্ডিডেট যদি এখানে এক্সাম হয় তাহলে কিন্তু সকলে অংশগ্রহণ করতে পারবেন। এই জায়গাটা থেকে যে যদি আপনি এসএলএসটি বা 9, 10, 11, 12 অংশগ্রহণ করতে নাও পারেন তাহলে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ আমি বলতে চাইছি গ্রুপ সি গ্রুপ ডিতে অবশ্যই আপনারা পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার অ্যাডমিট ধরে, সেই পরীক্ষার এনরোলমেন্ট নাম্বার ধরে, সেই পরীক্ষার রোল নাম্বার ধরে, সেই পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার ধরে কিন্তু এখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এবার একটা বিষয় আরও গুরুত্বপূর্ণ যে সেই সকল অ্যাডমিট আপনাদের আছে কি না। অনেকে বলছেন যে আমাদের অ্যাডমিট নেই, অ্যাডমিট পাচ্ছি না, কিংবা আপনার যদি ফর্ম ফিল আপের সময় যে আপনার অ্যাপ্লিকেশন আইডি ছিল সেগুলোও যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে তার ভিত্তিতেও আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ইত্যাদি একাধিক বিষয় রয়েছে। এখন আপনার যদি অ্যাডমিট কার্ড না থাকে সেটা তো কিছু করার নেই, সেটা খুবই দুঃখদায়ক ব্যাপার, আপনাকে খুঁজে দেখতে হবে। তো মোট কথা এটাই যে এই মুহূর্তে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যেহেতু এটাই শেষ সুযোগ, যারা এবার প্রথমবারের জন্য এসএসসি দেবেন তাদের কাছেও শেষ সুযোগ, আর যারা এবারে শেষবারের জন্য দেবেন তাদের কাছে তো বটেই। তাহলে আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে বলবো কোনো কথায় কান না দিয়ে, কিংবা যে সকল যুক্তি থাকুক, যতই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছে থাকুক, যতই আপনার সোর্স কাজ করুক, স্বয়ং যদি এসএসসি চেয়ারম্যানও বলে দেয় যে আপনাকে কানে কানে এসে গোপনে বলে দিল যে না নতুনদের নেওয়া হবে না, এখানে পুরোপুরি পুরনোদেরকে নিয়ে এক্সাম নেওয়া হবে, তাহলেও কিন্তু আপনি বিশ্বাস না করে আপনি এখন আপাতত যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল নোটিশ পাবলিশড হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আপনার প্রিপারেশান চালিয়ে যান। যদি এমনটা হয়, আপনাদের কথা ঠিক মেনে নিয়ে সম্মান জানিয়ে বলছি যে নতুন ক্যান্ডিডেটকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য তৎক্ষণাৎ সেই সময় প্রিপারেশান নেবেন। কেননা গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশান নিশ্চয়ই এই 9, 10, 11 মতো এতটা হাইলি নয়। হ্যাঁ, সেখানে একাধিক সাবজেক্ট আছে কিন্তু সেটা 8 লেভেলের, 8ম শ্রেণীর লেভেলের, অর্থাৎ সেখানে কিন্তু এত ডিপলি ব্যাপারটা থাকবে না। কম্পিটিশান হবেই কিন্তু আপনার এই যে এখন যে প্রিপারেশান নিচ্ছেন সেই প্রিপারেশান কিন্তু ওখানে অনেকটা আপনার কার্যকরী হবে। এখন আপনি হয়তো দিনে 12 ঘন্টা পড়ছেন কি 8 ঘন্টা কি 10 ঘন্টা পড়ছেন, সেইটা কিন্তু তৎক্ষণাৎ ওখানে নামাতে পারবেন।
বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাই অবশ্যই বলবো এই মুহূর্তে একটাই কাজ, আপনার প্রিপারেশান চালিয়ে যান নোটিফিকেশান পর্যন্ত, এবং নোটিফিকেশান কিন্তু অবশ্যই 31শে মের মধ্যে আসবে, এবং তখন কিন্তু 19, 11, 12 যেমন নোটিফিকেশান আসবে ঠিক একইভাবে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিরও আসবে। এই মুহূর্তে কমিশন থেকে কিন্তু কোনো আপডেট দেওয়া হচ্ছে না, কমিশন থেকে কোনো আপডেট পাওয়াও যাচ্ছে না। তারা এতটাই শক্তপুক্ত ঘেরাটপ করে রেখেছে যে কারণে যতক্ষণ না নোটিশ পাবলিশড হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম আপডেট কিন্তু আসবে না। যা কিছু প্রকাশিত হচ্ছে সবই টেন্টেটিভলি, যা কিছু প্রকাশিত হচ্ছে সবই অভিজ্ঞতা নির্ভর এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বা ফাইনাল অর্ডার কপি ভিত্তিতে। তবে এটা ঠিক যে নোটিফিকেশানের জন্য যদি আপনি একেবারে অপেক্ষা করে অধীর আগ্রহে বসে থাকেন, সব কিছু কাজ বন্ধ রেখে যে নতুন ক্যান্ডিডেট আমাকে এখানে নেওয়া হবে না, এই তো অনেকেই বলছেন, তাহলে কিন্তু হয়তো আপনি বোকামো করবেন। কেননা এখানে এই কারণেই বলছি যে এখানে কিন্তু একদম সময় নেই, আপনার কাছে শেষ সুযোগ, দ্বিতীয় কোনো চাকরির কোনো অপশান আপনার কাছে নেই, তাহলে কী জন্য আপনি এখানে বসে থাকবেন? এটা হচ্ছে প্রথম কথা। বেশ, এবারে যে কথাটা বলি যে কিছু কিছু বিষয় উঠে আসছে যেগুলো নিয়ে একটু কথা বলে নেওয়া দরকার, তারপর আমরা আজকের টপিকে আমরা চলে যাব। কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, নতুন নাকি পুরাতন? একটু আগেই বলছিলাম নতুন বলতে কিন্তু যারা 9 বছর অপেক্ষা করছে। অনেকে বলছেন যারা পুরনো ক্যান্ডিডেট তারা চাকরি হারিয়েছেন, তাদের সঙ্গে নতুন ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়ার কী যৌক্তিকতা রয়েছে? তারাই তো এখানে সুযোগ পাবে, কেননা তারা যেহেতু চাকরি হারিয়েছে, তাদের স্কিল এখানে আরেকবার যাচাই করা হবে, তাদের ট্যালেন্ট এখানে আরেকবার মেপে দেখা হবে, তাহলে তারা কেন পাবে না, না পেয়ে এদেরকে কেন দেওয়া হবে? এটা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে কিন্তু নতুন যারা রয়েছেন তারা দীর্ঘ 9 বছর ধরে অপেক্ষা করছেন এই কেসটার জন্যই কিন্তু তাদের নতুন করে নিয়োগ করা হয়নি, তাদেরকে এত বছর ধরে বসিয়ে রাখা হয়েছিল। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তাহলে এবারে যে জাজমেন্ট হলো, সেই যে 9 বছর ধরে তাদেরকে বসিয়ে রাখা হলো এবং বলা হলো যে এই যে কেস, এই কেস না মেটা পর্যন্ত এখানে নতুন করে রিক্রুটমেন্ট হবে না বা নতুন রিক্রুটমেন্টের কোনো রকম নিশ্চয়তা নেই, তাহলে সেই প্রশ্নের উত্তর কে দেবে? একদিকে 9 বছরের অপেক্ষা, অন্যদিকে চাকরি হারানোর যন্ত্রণা, এই দুয়ে মিলে কিন্তু বলা চলে সবাই অংশগ্রহণ করতে পারো, এটাই হলো সুষ্ঠু বিচার। পিটি হবার সম্ভাবনা আদৌ কতটা, উপকারিতা কতটা রয়েছে আর অপকারিতাই বা কতটা? পিটি হওয়ার সম্ভাবনা প্রথম কথা এক কথায় বলবো যেটা একেবারেই নেই। কেন নেই? গত বিষয়টাও বলেছি যে সুপার টেটের ব্যাপারটা নিয়ে, সুপার টেট কিন্তু হয়নি, সরাসরি এই টেটের মাধ্যমেই প্রাইমারি আপার প্রাইমারি নিয়োগ হয়েছে, স্বাভাবিকভাবে এখানে পিটি হবে না। আবার হওয়ার সম্ভাবনা এই জায়গাটা থেকেই যারা বলছেন যে হবে, সেটা হয়তো আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে কিন্তু সাঁওতাল মাধ্যমের কথাটা হয়তো আপনারা বলছেন। সেই সাঁওতাল মাধ্যমে পিটি পরীক্ষা হয়েছিল, সে পিটিতে পাস করতে পারলে তবেই সাবজেক্টের পরীক্ষার খাতা দেখা হয়েছিল, কিন্তু সেখানে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু ছিল না, সেখানে কিন্তু সীমিত সংখ্যক ক্যান্ডিডেটদেরকে নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। আবার এটাও ঠিক যে পিটি সাঁওতাল মাধ্যমে নেওয়া হয়েছিল, কিন্তু মাদ্রাসাতে তো নেওয়া হয়নি। বলবেন মাদ্রাসা পদ্ধতি আলাদা, সাঁওতাল মাধ্যম আলাদা, হ্যাঁ এটা ঠিক, কিন্তু তারা প্রত্যেকটাই স্বশাসিত সংস্থা, তারা এনসিটি রুলস মানতে তারা বাধ্য নয়, এসব রাখি কথা বলা হয়। তাহলে সাঁওতাল মাধ্যমে যেমন পিটি নেওয়া হয়েছিল তেমনি মাদ্রাসার ক্ষেত্রে পিটি নেওয়া হয়নি, এটাও একটা দিক। তাই পরিষ্কারভাবে বলতে গেলে এইরকম একটা জরুরি অবস্থা, এইরকম একটা জরুরি সময়ের মধ্যে কিন্তু পিটি হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, হবে না এটা ধরে নিয়ে কিন্তু এগোতে হবে। নোটিফিকেশান আসুক, যদি বলা হয় যে পিটি দিতে হবে তখন আপনারা প্রিপারেশান নেবেন, নচেত নয়। পিটি হওয়ার উপকারিতাও কিছু রয়েছে, কেননা এখানে এত পরিমাণে ক্যান্ডিডেট রয়েছেন, তাদেরকে সরাসরি সাবজেক্টে নিয়ে এলে সেই সাবজেক্টে যে ভিড় সৃষ্টি হবে, সেখানে কম্পিটিশানের তুলনায় পিটি হয়ে গিয়ে যদি অনেক ক্যান্ডিডেটকে কাটাচ্ছাঁট করে দেওয়া হয়, তাহলে কিন্তু কেন একটা কথা ঠিকই যে মেধা কিন্তু যা রয়েছে না, সে কিন্তু এই পিটি, কেননা এখানে তো পাস মার্কের ব্যাপার, এখানে তো আপনার নিয়ে কাট অফ আসতে হবে, এখানে জাস্ট পাস মার্ক করে দেবে, 50% পাস কি 60% পাস, যেমন আপনার বিহারে ছিল 50% নাম্বার পেলে আপনি পাস করে যাচ্ছিলেন, আমাদের প্রাইমারি ক্ষেত্রে যেটা রয়েছে 60% নাম্বার পেলে আপনি পাস করে যাচ্ছেন, সেই রকম ব্যাপার এখানে থাকবে। অটোমেটিক যে কোনো ক্যান্ডিডেট এখানে একটু মেধা থাকলে, একটু চেষ্টা করলে, প্রিপারেশান নিলে পাস করে যাবে, সেক্ষেত্রে উপকারিতা অনেক আছে। অর্থাৎ এখানে যারা পাস করতে পারবে তারাই কিন্তু সাবজেক্ট দেবে, কিন্তু আবার এটাও ঠিক অপকারিতাও রয়েছে। এই পিটিতে যদি কোনো না কোনো কারণে যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যায়, তাহলে কিন্তু সাবজেক্টের পরীক্ষা আপনি দিতে পারছেন না, আপনার কিন্তু সাবজেক্ট একেবারে অধরাই থেকে যাচ্ছে। আপনি ভালো ছেলে, আপনার ভালো প্রিপারেশান রয়েছে, ভালো খাটছেন, কিন্তু তা সত্ত্বেও আপনার সাবজেক্টের পরীক্ষাই দিতে পারলেন না, আসল প্রতিযোগিতায় নামতেই পারলেন না, সেদিক থেকে অপকারিতাও বটে। ঠিক কোন সিলেবাসে পরীক্ষা হতে পারে, নতুন নাকি পুরাতন, কোনটা বেশি সুবিধাজনক? দেখুন একটা কথা ঠিকই যে এখানে সিলেবাস কিন্তু পুরনো সিলেবাসে হওয়াটাই ভালো,
এটা ঠিক যে নতুন সিলেবাসে তো পড়াতে হবে, নতুন সিলেবাসে পড়ানোর জন্য যে একবারে আলাদা করে একদম সেই সিলেবাসে এক্সপার্ট হতে হবে তেমন ব্যাপার কিন্তু নেই। এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু যারা চাকরি হারিয়ে চাকরির জন্য এখানে পরীক্ষা দিতে চাইছেন বা দিচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অভিজ্ঞতা রয়েছে দীর্ঘ 9 বছরের। আর যারা 9 বছর ধরে এসএসসির জন্য অপেক্ষা করছেন তাদেরও অভিজ্ঞতা কিন্তু সমপর্যায়ে বলা চলে। তারাও কিন্তু বিভিন্ন সময় এসএসসি পড়ছেন, মাদ্রাসা দিয়েছেন এবং সেই সঙ্গে টিউশনি ফিউশনি একাধিক কাজে কিন্তু তারা বারংবার যখনই কিন্তু এসএসসির সম্ভাবনা এসেছে তখনই কিন্তু তারা ভালো করে প্রিপারেশান নিয়ে তৈরি হয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত এসএসসি তো বারবার সমুদ্রের ঢেউয়ের মতো এসেছে আর ভাটার টানে চলেও গিয়েছে, এসএসসি আদৌ হয়নি। তো মেন কথা এটাই যে পুরনো সিলেবাসে হওয়াটাই কিন্তু বাঞ্ছনীয়, তবুও নতুন সিলেবাসে যদি হয় সেটা মেনে নিয়েই এগোতে হবে। ভ্যাকেন্সি কেমন আসতে পারে? ভ্যাকেন্সি কিন্তু 26,000-এর থেকেও বেশি আসবে। সেটা পুরনো ক্যান্ডিডেটদেরকে নেওয়া যদি করা হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি ওইটাই থাকবে, আর যদি নতুন ক্যান্ডিডেটদেরকে নেওয়া হয় তাহলে কিন্তু ভ্যাকেন্সি 40,000-এর বেশি ধরে রাখুন। নেক্সট, অ্যাকাডেমিক থাকার প্রয়োজনীয়তা। অ্যাকাডেমিক থাকার প্রয়োজনীয়তা একদিক থেকে ভালো, আবার অপর দিক থেকে খারাপও বটে। অ্যাকাডেমিক কিন্তু আপনার কিছু করার নেই, যেটা আপনার হয়ে গেছে সেটাই কিন্তু আপনাকে মেনে নিতে হবে। যে কারণে আপনি মাধ্যমিকে যদি একটু কম নাম্বার পেয়ে থাকেন কিংবা উচ্চ মাধ্যমিকে আপনি একটু বেশি নাম্বার পেয়ে থাকেন, সেটা আপনার পছন্দ না হলেও সেটাই কিন্তু আপনাকে এখানে চাকরি পাওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। কিন্তু সেদিক থেকে যদি অ্যাকাডেমিক না থাকে তাহলে কিন্তু আপনি এই সময় যে প্রিপারেশান নেবেন, এই সময় যে আপনার ভালো করে খেলা দেখাতে পারবেন, সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে ভালো র্যাঙ্কে আসতে পারবেন, আপনি চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে অ্যাকাডেমিক না থাকাটাই ভালো। আর অ্যাকাডেমিক যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই নিচের ছেলে উপরে চলে আসবে, উপরের ছেলে নিচে যাওয়াটাও কিন্তু অসম্ভব নয়। কেননা পড়াশোনা কিন্তু সর্বদাই যে ছোটোবেলা থেকে আপনার খুব ভালো রেজাল্ট হয়ে এসেছে তেমনটা নয়। দেখা যাবে খারাপ রেজাল্ট হতে হতে আপনি ধীরে ধীরে ক্রমশ নিচ থেকে উপরে উঠেছেন, সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আপনি এখানে ভেঙে পড়বেন। তাই অ্যাকাডেমিকটা না থাকাই ভালো, যেটা মাদ্রাসার ক্ষেত্রে পেয়েছিলাম এটাও ঠিক। এখানে নেগেটিভ মার্কস থাকছে না, এটা খুব ভালো একটা দিক। স্কোর কত হলে আপনি নিরাপদ, খুব ভাইটাল একটা প্রশ্ন আপনারা কিন্তু বারংবারই করে থাকেন। এক্ষেত্রে বলবো যদি 55 পরীক্ষা হয়, কতর পরীক্ষা হবে এখনও কিন্তু আমাদের কাছে পরিষ্কার নয়। অনেকে বলছেন 55 পরীক্ষা হবে, বাকিটা একাডেমিক কোয়ালিফিকেশান এবং ইন্টারভিউ। আবার অনেকে বলছেন না 90 পরীক্ষা হবে, 10 নাম্বারের থাকবে মৌখিক, নিয়ে টোটাল 100-এর ওপরে আপনার কিন্তু এখানে ফাইনাল প্যানেল তৈরি হবে। তো যেটাই হোক, যদি আপনার 55 নাম্বারের পরীক্ষা হয় তাহলে কিন্তু বাংলা সাবজেক্ট যেহেতু আমাদের, তাহলে এখানে 45-এর ওপরে যদি আপনার স্কোর থাকে, কেননা এখানে নেগেটিভ মার্কস নেই, অবশ্যই কিন্তু আপনাকে 45-এর মানে 45+ কোর্স রাখতে হবে। সেই স্কোর যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনি নিরাপদ আছে ধরে রাখুন। যদি আপনি কোন কাস্টে আছে, জেনারেলে আছেন কি ওবিসিতে আছেন, কিছু দেখার দরকার নেই, 45-এর ওপর রাখতে হবে, এটাই টার্গেট রাখুন। আমি বলবো না যে আপনাকে 50-এর উপর রাখতে হবে, কেননা 50-এর উপর যারা রেখেছিলেন তাদের খাতা এখন তো অলরেডি কিছু পাবলিশড হচ্ছে, সেটা আপনি সকলেই কম বেশি দেখছি। তো যাই হোক, এখানে কিন্তু 55 পরীক্ষা হলে কিন্তু আপনাকে 45-এর ওপর স্কোর রাখতে হবে। আর যদি পরীক্ষাটা হয় 90 নাম্বারের, তাহলে বলবো বাংলা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু 75-এর ওপর স্কোর রাখতে হবে। 70 থেকে 75 যদি রাখেন তাহলেও খারাপ নয়, তবে 75-এর ওপর রাখাটাই ভালো হবে। 75 ধরেই কিন্তু আপনাকে এগোতে হবে, 70 থেকে 75 হলেও কিন্তু আপনি অনেকটা সেফ থাকবেন। বিষয়টা ক্লিয়ার করতে পারলাম? এবারে আপনারা নিজেরাও নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী প্রিপারেশান নিন। আদৌ এখানে প্রিপারেশান নেওয়া ঠিক কি না, নাকি আরও একটু অপেক্ষা করা দরকার, নোটিফিকেশান পর্যন্ত অপেক্ষা করা দরকার, সেটা আপনারা আপনাদের মতো করে চিন্তাভাবনা করুন, কেননা আপনারা নিজেরাও অভিজ্ঞ, সেই মোতাবেক কিন্তু আপনারাও জানাবেন। বেশ, আজকের এপিসোডে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে বলে নিয়ে এসেছি সেটা কিন্তু অনেকটা 5 মিসালি টাইপের। টোটাল সিলেবাসটাই কভার করার চেষ্টা করেছি। সেখানে ব্যাকরণ যেমন আছে তেমনই ঠিক একইভাবে টেক্সচুয়াল কোয়েশ্চেনও আছে, আবার সাহিত্য ইতিহাস থেকেও রয়েছে। টোটাল বিষয়টা আলোচনা করলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন, আশ্বিনের মাঝামাঝি উঠল বাজনা বাজি, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। আমরা সঠিক উত্তর দিয়ে রেখেছি সমধাতুজ কর্তা। কেন না, এখানে কর্তা কিন্তু বাজনা, আর বাজি কি ক্রিয়া, আর বাজি আর বাজনা দুটোই কিন্তু একই ধাতু থেকে এসেছে, অর্থাৎ সমধাতুজ কর্তা। অর্থাৎ ক্রিয়াটি বা বাক্যস্থিত ক্রিয়াটি যে ধাতু থেকে উৎপন্ন হয় সেই ধাতু থেকে সৃষ্ট শব্দ যদি ওই ক্রিয়ার কর্তা হয় তখন তাকে বলা হয় সমধাতুজ কর্তা, তাই তো? নেক্সট, বাংলা ভাষায় টো নির্দেশকটি ব্যবহার আছে মাত্র একটি ক্ষেত্রে। সমাস সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? তাহলে সঠিক কি, বাকিগুলো কি সঠিক আছে একটু দেখে নিই। সমাসে একাধিক পদের মিলন ঘটে। নেক্সট, কোনো ক্ষেত্রে পূর্বপদের বিভক্তির লোপ পায় না।
একাধিক পদকে নির্দিষ্ট অর্থে সংক্ষেপ করে এক পদে প্রকাশ করে। আর যেটা ভুল আছে, প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে, এটা কিন্তু কখনোই নয়। উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে সেটা কি দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা জানি, কিন্তু সমাস মানেই যে প্রতিটি পদের অর্থ অক্ষুণ্ণ থাকে সেটা তো নয়, সে কারণে এটা হচ্ছে না। একটু কিন্তু হালকা করে এখানে চেঞ্জ করা রয়েছে, সেটাই কিন্তু ধরে নিতে হবে। বেশ, নিচের কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ? আবাল্য। নেক্সট প্রশ্ন 5 নম্বরে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এক্ষেত্রে কোন শর্তটি মানা হয়নি? আমরা জানি সূর্য পূর্ব দিকে উদিত হয়, কিন্তু এখানে বলা হয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, তাহলে কি যোগ্যতা মানা হয়নি? বাক্যটার মধ্যে যোগ্যতা নেই। আকাঙ্ক্ষা বললে কি বলা হবে না, এর পরেও কিছু বলার একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছে, এর পরেও যেন কিছু একটা বললে হয়। আমি ভাত খেয়ে বলেই রয়ে গেলাম, অর্থাৎ কি এখানে আকাঙ্ক্ষা রয়ে যাচ্ছে, ভাত খেয়ে কি তারপরে কিছুটা জানতে চাওয়া হচ্ছে, তো সেটা বললাম না, রয়ে গেল, তাহলে সেটা কি আকাঙ্ক্ষা। আর যদি এইটাকে, এই যে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটাকে না বলে বলা হয় যে উদিত পশ্চিম দিকে হয় সূর্য, এই যে এলোমেলোভাবে দিয়ে দেওয়া হয় না, তখন সেটা হয়ে যাবে কি আসক্তির অভাব। কিন্তু এখানে বলা হয়েছে সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটা নিশ্চয়ই নয়। যেমন ধরুন বলা হলো যে গরু গাছে ওঠে, মাছ গাছে থাকে, এগুলো কি মাছ জলে থাকে যদি বলা হতো তাহলে কিন্তু সেটা ঠিকঠাক ছিল, কিন্তু এখানে কি যোগ্যতার অভাব ঘটেছে। কবর যে ধরনের শব্দ, আরবি শব্দ, এইভাবে একটু দেখে নিতে হবে পরিষ্কারভাবে। এখানে কিন্তু ভালো ভালো ব্যাকরণগুলো রয়েছে, আপনারা একটু দেখুন এবং সেই সঙ্গে ভালো করে প্র্যাকটিস করুন। ধাতু ও প্রত্যয়ের নিষ্পত্তিতে কোনটি ভুল তা চিহ্নিত করো। বাকিগুলো তার মানে ঠিক, এই যে কর যোগ অক কারক, পট যোগ অক পাঠক, ভিদ যোগ অক ভেদক, এই কর যোগ অক কারক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আপনারা মনে রাখার চেষ্টা করবেন। পৃথিবী আমাদের কি মায়ার বাঁধনেই না বেঁধেছে? এখানে কি হয়েছে, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ সমধাতুজকরণ। আমরা একটু আগেই জেনে এসেছি সমধাতুজ বলতে কি বোঝাচ্ছে। এখানে ক্রিয়া কি রয়েছে, বেঁধেছে, আর এখানে আন্ডারলাইন কোনটায় রয়েছে, বাঁধনে। অর্থাৎ আমরা অর্থগত দিক থেকে বুঝতে পারছি যে মায়ার বাঁধনের দ্বারা বেঁধেছে, যার জন্য এটা করণ, পরিষ্কার, কোনো ব্যাপার নেই। কিন্তু সমধাতুজ কেন না, বেঁধেছে ক্রিয়াটা যে ধাতু থেকে এসেছে, আর বাঁধনে একই ক্রিয়া থেকে এসেছে। আগে করণ, তারপরে সমধাতু থেকে আসার কারণে এটা সমধাতুজ করণ। নেক্সট, সবাই এগিয়ে চললেন, রেখাঙ্কিত পদটি যে ধরনের বিশেষ্য, সবাই কি সমষ্টিবাচক বিশেষ্য। এইভাবে পরপর দেখে নিন, পরিষ্কারভাবে এখানে দেওয়া রয়েছে। যেমন দেখুন, নিচের কোন শব্দ অনুসর্গ নয়? আমরা জানি নিমিত্ত, দ্বারা, জন্য এগুলো কিন্তু অনুসর্গ, অর্থাৎ অনুসর্গ শব্দের পরে বসে, শব্দ বিভক্তির কাজ চালায়। অনুসর্গ কিন্তু একটা অব্যয় এবং সেই সঙ্গে অনুসর্গের দ্বারা কিন্তু একটি বাক্যের অর্থ সম্পূর্ণ হয়ে যায়। বেশ, কিন্তু এখানে দিয়েটা সেই অনুসর্গের মধ্যে পড়ছে না। এইভাবে একটু দেখে নেবেন, পরপর প্রত্যেকটা আলোচনা করতে গেলে তো সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। নেক্সট দেখুন, এখানে শ্রীকৃষ্ণ কীর্তন সাহিত্য ইতিহাস থেকে এসে গেছে। শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি সংস্কৃত শ্লোক রয়েছে? 161টি। কি বারে কীর্তিবাস গুরুর কাছে বিদ্যা সমাপন করেন? মঙ্গলবার। আবার এখানে বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাতে বলা হচ্ছে, যেমন বাম দিকে রয়েছে শেষ রক্ষা, তার সঙ্গে ডান দিকে কী হবে? গদাই, মালিনী, সুপ্রিয়। মুক্তধারার একটি চরিত্র রয়েছে বিভূতি, অর্থাৎ সেই যন্ত্ররাজ বিভূতির কথা বলা হচ্ছে। চিরকুমার সভা, রসিক। মুক্তধারার কিন্তু পূর্ব নাম কী ছিল? পথ। মুক্তধারা প্রকাশকাল কত? 1922 সাল। এগুলো একটু জেনে রাখতে হবে। দেখুন, এখানেও আবার একটা বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। প্রভাত সঙ্গীত কাকে উৎসর্গ করেন? শ্রীমতী ইন্দিরা দেবীকে, যিনি ছিলেন রবীন্দ্রনাথের কি ভাইজি এবং প্রমথ চৌধুরীর পত্নী। কোরীয় কোমল সত্যেন্দ্রনাথ ঠাকুরকে, চিত্রাঙ্গদা অবনীন্দ্রনাথ ঠাকুরকে, সোনাত্তরী দেবেন্দ্রনাথ সেনকে। একদম পরপর উত্তরগুলোও দিয়ে রেখেছি। দেখুন, এখানে বাম দিকে যেমন টেক্সচুয়াল এসেছে, খাজাঞ্চি মশাই কোন টেক্সটে রয়েছে বলুন তো? নিরুদ্দেশ গল্পে, তাই তো। নিশানাথ চন্দ্রনাথের দাদা, সেই নিশানাথ বলা হচ্ছে। দেববেন্দু রায় ঝোড়ো সাধু থেকে এসেছে। বাঘা বাগদি ছুটি, অর্থাৎ ফটিককে যে সেই আরকোলা করে বা চ্যাংদোলা করে সেই বাড়িতে নিয়ে গিয়েছিল, তার কথা বলা হচ্ছে। এইভাবে পরপর দেখে নিন। এই দেখুন, এখানে বাম দিকেও আবার দেওয়া রয়েছে, আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সংস্রব রইল না। এটা কোথা থেকে এসেছে? চন্দ্রনাথের দাদার উক্তি। মারা গিয়েছে রাস্তায় গাড়ির চাপা পড়ে অপঘাতে, নায়েব মশাইয়ের উক্তি, অর্থাৎ সেই নিরুদ্দেশ গল্প থেকে নেওয়া হয়েছে। অথচ আজ তার কিছু নেই, মোহাম্মদ শাহ অর্থাৎ ইলিয়াস থেকে নেওয়া হয়েছে। বেশ তো, ডেকে আনো এখানে। দাম গল্পে বুড়ো প্রিন্সিপালের কথা বলা হচ্ছে। এখানে পরপর দেওয়া হচ্ছে। দেখুন, এখানে আবার একটা রয়েছে, কোনি থেকে প্রশ্ন এসেছে। মাদ্রাজ জাতীয় চ্যাম্পিয়নশিপ 14 নম্বর পরিচ্ছেদে রয়েছে।
ক্ষিতীশ কণিকে নিয়ে চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলেন, কত নম্বর পরিচ্ছেদে ইত্যাদি পরপর এখানে দেওয়া রয়েছে, আপনারা ভালোভাবে দেখে নিন। দেখে নিয়ে আপনারা নিজেদের মতো করে প্রিপারেশান নিতে থাকুন, পড়াশোনা করতে থাকুন আপাতত যতক্ষণ না নোটিশ আসছে ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। সেখান থেকেও কিন্তু এই পিডিএফটা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন তেমনভাবেই কিন্তু অ্যাভেলেবেল থাকছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। আপাতত আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। ভিডিওটিকে অবশ্যই লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে থাকুন, সহযোগিতা করতে থাকুন, কেননা আমরা পরবর্তী এপিসোড আনার ব্যাপারে ততটা কিন্তু আগ্রহ বোধ করি যতটা আপনারা আগ্রহ দেখান। সেই সঙ্গে এই ব্যাপারে কিছু বলার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান, কিছু তথ্য দেওয়ার থাকলেও সেটা জানান, আমাদের দর্শক বন্ধুরা এর দ্বারা কিন্তু অনেকটা উপকৃত হতে পারবেন। তো চলুন আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।